এই লোকদের পাগলাটে আইডিয়া ছিল, কিন্তু সেগুলো আসলেই কাজ করছিল। 2005 সালে জেট ব্লু ফ্লাইট 292 ক্যালিফোর্নিয়া থেকে উড্ডয়ন করে। এটি একটি রুটিন ফ্লাইট ছিল যা নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু উড্ডয়নের কিছু মিনিটের মধ্যেই ক্রু সদস্যরা একটি ভয়াবহ বিষয় বুঝতে পারেন। ল্যান্ডিং গিয়ার চেসিস প্লেনের ভিতরে ফিরে যাচ্ছিল না, তার উপরে সামনের চাকাটি পাশের দিকে ঘুরে যাচ্ছিল, অর্থাৎ প্লেনটিকে বিধ্বস্ত না করে নামানোর কোনো উপায়ই ছিল না। ক্যাপ্টেন স্কট বার্ক ছাড়া পুরো ক্রু আতঙ্কিত হতে শুরু করলেন। স্কট জানতেন যে প্লেনে জ্বালানি থাকায় এটি নামানোর জন্য অনেক ভারী, মানে তিনি যদি কোনো ল্যান্ডিং এর কৌশল চেষ্টা করেন তাহলে সব 140 যাত্রী এবং 6 জন ক্রু সদস্য তাদের প্রাণ হারাবেন। তাই তিনি পরিবর্তে 2 ঘন্টা ধরে প্লেনটিকে চক্কর ঘুরিয়ে জ্বালানি পোড়াতে থাকলেন যাতে প্লেনের ওজন কমে আসে। জ্বালানির ট্যাঙ্ক প্রায় সম্পূর্ণ খালি হয়ে গেল। ক্যাপ্টেন বার্ক নামতে শুরু করলেন এবং ধীরে ধীরে প্লেনটিকে মাটির নিচে নামালেন, এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এর আগে কখনো না করা ল্যান্ডিং এর কৌশলের চেষ্টা করেন তিনি। সেই সময় CNN এই ঘটনাটি সরাসরি টিভিতে কভার করছিল। অনেক বিশেষজ্ঞ ফোন করে বলছিলেন যে প্লেনটিকে নামানোর কোনো উপায় নেই এবং প্লেনে থাকা সব 146 জন মানুষ নাকি মারা যেতে চলেছে। ব্যাপারটি আরো খারাপ করার মতো, জেট ব্লু প্লেনের প্রতিটি আসনে CNN দেখা যেত, মানে প্লেনের সব যাত্রীরা রিয়েল টাইমে এটি দেখছিল। বিশেষজ্ঞদের আলোচনা শুনছিলেন যে কিভাবে তারা সম্ভবত তাদের প্রাণ হারাতে পারেন। যাত্রীরা অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করলেন, বুঝতে পারলেন যে তারা টেলিভিশন লাইভ তাদের শেষ মুহূর্তগুলো দেখছেন। কিন্তু প্লেনের ভিতরে চলা সব বিশৃঙ্খলা সত্ত্বেও ক্যাপ্টেন বার্ক শান্ত থাকলেন এবং প্লেন নামাতে শুরু করলেন। যতক্ষণ সম্ভব সামনের চাকাটি মাটি থেকে দূরে রাখতে প্লেন ধীর করার জন্য রিভার্স থ্রাস্ট ব্যবহার করা হলো না, অর্থাৎ প্লেনটি অবিশ্বাস্যভাবে উচ্চ গতিতে নামলো। শেষ পর্যন্ত সামনের টায়ারগুলো মাটি স্পর্শ করলো। তত্ত্বগতভাবে বল প্রয়োগে সেগুলো ছিঁড়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা এবং ক্যাপ্টেন বার্কের নিখুঁত কৌশলের কারণে প্লেনটি তখন যথেষ্ট ধীর গতিতে ছিল। যখন প্লেন থামলো তখন ধাতব চাকাটি অর্ধেক পর্যন্ত ঘষে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তায় প্লেনের সবাই একটি আঘাত ছাড়াই প্রাণে বেঁচে গেলেন। আরেকজন ব্যক্তি যাকে সবাই পাগল ডাকতেন তিনি হচ্ছেন যুক্তরাজ্যের এই লোকটি। ডানস্টন লোর সাথে পরিচিত হয়ে নিন। 2011 সালে তিনি 5 লাখ ইউরো মূল্যের একটি প্রাসাদ কিনলেন। প্রাসাদটি পুরনো ছিল, কিন্তু ডানস্টন এটি পছন্দ করতেন, তাই তিনি সংস্কারে আরও 1,50,000 ইউরো খরচ করলেন। নতুন বাথরুম, রান্নাঘর এবং এমনকি একটি সিনেমা রুম যোগ করলেন। কিন্তু সেখানে ওঠার কিছুদিন পরই ডানস্টনের ব্যবসা ভেঙে পড়ল এবং তিনি আর প্রাসাদের কিস্তি দিতে পারছিলেন না। পুনর্দখলের ভয়ে তিনি বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু কেউ এটি কিনতে চাইল না। তিনি প্রাসাদটি 1 মিলিয়নে তালিকাভুক্ত করলেন, তারপর দাম কমিয়ে 8 লাখ এবং তারপর 5 লাখ করলেন, যার মানে তিনি লোকসানে দিতেন। কিন্তু এসব সত্ত্বেও কেউ এটি কিনতেই চাচ্ছিল না। তখন ডানস্টন বুঝলেন যে অনেক লোক তার বাড়িটি পেতে চায়, কিন্তু তারা তা বহন করতে পারে না। তাই তিনি একটি পাগলাটে পরিকল্পনা করলেন। সবাই তাকে না বলা সত্ত্বেও ডানস্টন তার বাড়ির জন্য একটি লটারি করার সিদ্ধান্ত নিলেন। তিনি মাত্র 2 ইউরোতে টিকিট বিক্রি করবেন। শেষে এই টিকিট এলোমেলোভাবে বাছাই করা হবে এবং সেই ব্যক্তিটি বাড়িটির মালিক হবে। অবশ্যই এতে বড় ঝুঁকি ছিল, কারণ তার খরচ তুলতে প্রায় 3 লাখ টিকিটের প্রয়োজন হতো। কিন্তু অনলাইনে পোস্ট করা মাত্র 24 ঘন্টার মধ্যে চীন, রাশিয়া, আফ্রিকা পর্যন্ত দূর দূরান্ত থেকে 1500-এর বেশি মানুষ টিকিট কিনেছিল। শেষ নাগাদ ডানস্টন 1 মিলিয়ন মূল্যের টিকিট বিক্রি করেন এবং এর মধ্যে 25,000 ইউরো দাতব্য প্রতিষ্ঠানেও দান করেছিলেন। বিজয়ী ছিলেন মেরি সেকে নামের একজন মহিলা, যিনি মাত্র 2 ইউরোতে এই বাড়িটি জিতেছিলেন। জারভেলের জন্য ধন্যবাদ। ডানস্টন তার বন্ধক এবং ঋণ পরিশোধ করলেন, একটি নতুন বাড়ি কিনলেন এবং কিছু লাভও হলো, যদিও তার বন্ধু এইসব আইডিয়ার জন্য তাকে পাগল বলেছিলেন। এর চেয়েও পাগলাটে টাকা বাঁচানোর একটি আইডিয়া 2010 সালে ঘটেছিল। এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির একটি বড় সমস্যা ছিল। তারা তাদের নিজস্ব সুপার কম্পিউটার চেয়েছিলেন, কিন্তু সরকার তাদের খুব কম বাজেট দিয়েছিল, মানে একটি কেনার মতো পর্যাপ্ত টাকা তাদের ছিল না। তখন একজন গবেষক একটি পাগলাটে আইডিয়া এলো। একটি সুপার কম্পিউটার কেনার পরিবর্তে 1760টি প্লেস্টেশন 3টি ইউনিট কিনতে হবে। তিনি শুধু গেম খেলতে চাননি, বরং গবেষকরা সব প্লেস্টেশনগুলোকে একসাথে যুক্ত করলেন। সব কনসোলের সম্মিলিত প্রসেসিং পাওয়ার সুপার কম্পিউটারকে টক্কর দিতে সক্ষম। গবেষকরা কনসোলের জন্য প্রায় $6 লাখ খরচ করেছিলেন। সেখানে এই সুপার কম্পিউটারের দাম পড়ত 100 থেকে 400 মিলিয়ন। মজার ব্যাপার হচ্ছে তাদের DYPS-3 সুপার কম্পিউটার আসলে একটি সাধারণ সুপার কম্পিউটারের সক্ষমতাকেও ছাড়িয়ে গিয়েছিল। এটি মেরামত করাও অনেক সহজ ছিল, কারণ বাজারে প্রচুর PS3 পার্টস ছিল। একটি ইউনিট ভেঙে গেলে তারা আরেকটি কিনতে পারতেন, আর যদি তাদের বিরক্ত লাগতো তাহলে একটি দিয়ে কল অফ ডিউটি খেলতেও পারতেন।
এর চেয়েও পাগলাটে একটি সরকারি আইডিয়া ক্যালিফোর্নিয়ায় গড়েছিল। আসলে ক্যালিফোর্নিয়ার একটি বড় সমস্যা ছিল, তারা প্রচন্ড খরার সম্মুখীন হচ্ছিল যা ইভানহো জলধারাকে শুকিয়ে ফেলতে চলেছিল। এটি প্রতিরোধ করতে একজনের একটি বন্য আইডিয়া ছিল, লক্ষ লক্ষ কালো বল পানিতে ফেলে দেওয়া। এটি শোনায় যে দূষণের মতো, কিন্তু আসলে একটি বুদ্ধিদীপ্ত। দেখা যাচ্ছে যে কালো বলগুলো পানি ঢেকে রাখে এবং সূর্যের আলো বাধা দেয়। এর মানে হচ্ছে পানি ঠান্ডা থাকে এবং বাষ্পীভূত খুব কম হয়। এটি জলধারাকে পরিষ্কার রাখে এবং সেই শ্যাওলা এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে যা তৈরি হতো যদি সূর্যের আলো পানিতে থাকা ক্লোরিনের সাথে বিক্রিয়া করত। এটা মূলত জলধারার উপরে একটি বিশাল কালো ঢাকনার মতো কাজ করে। বলগুলো বছরের পর বছর জলধারায় থাকতে পারে এবং প্রয়োজন হলে পরিষ্কার এবং পুনরায় ব্যবহার করা যেতে পারে। তারপর থেকে পুরো আমেরিকা জুড়ে বাঁধগুলোতে এই একই কাজ করতে শুরু করে। যখন আইডিয়া প্রথম প্রস্তাব করা হয়েছিল তখন লোকেরা একে পাগল বলে অভিহিত করেছিল। এর চেয়েও বন্য প্রকৃতিক একটি আইডিয়া 1998 সালে আবার ঘটেছিল। কোস্টারিকার একটি বড় সমস্যা ছিল, জমির একটি অংশ ছিল মৃত, সেখানে কিছু জন্মাতো না এবং মাটি ছিল প্রায় প্রাণহীন এবং এর ফলে সব প্রাণী হয় মারা গিয়েছিল বা চলে গিয়েছিল। সরকার, বিজ্ঞানী এবং সংরক্ষণবাদীরা এটির পুনরুদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু তারা যাই চেষ্টা করুক না কেন জমিটি অনুর্বরই থেকে গেল। একদিন ডেলোরো নামের একটি জুস কোম্পানি এই কথাটি শুনল। ডেলোরোর একটি সমস্যা ছিল, তাদের জুস উৎপাদনের কারণে লক্ষ লক্ষ কমলার খোসা জমে পড়েছিল যা পচা খোসার পাহাড় তৈরি করেছিল, যেগুলো তারা কোথাও ফেলতে পারছিল না। এটি বজ্র ছিল, তাই এটি পুষ্টিতে ভরপুর ছিল। তাই তারা একটি বন্য আইডিয়া চেষ্টা করলেন যে কি হবে যদি তাদের লক্ষ লক্ষ কমলার খোসা এই অনুর্বর জমিতে ফেলে দেয়। যদিও বুদ্ধিটি পাগলাটে শোনাচ্ছে, হয়তো একটি বিপর্যয়ের অপেক্ষায় ছিল, কিন্তু তারা যাই হোক এটি চেষ্টা করলো এবং তারপর 16 বছর দীর্ঘ বছর অপেক্ষা করলো এবং সেখানে একসময় মৃত জমি এখন সবুজ সমৃদ্ধ বন যা গাছ, ঝোপঝাড় এবং বন্যপ্রাণীতে ভরে গেল। সেই বজ্র যা সবাই অকেজো ভেবেছিল তা একটি অসাধারণ প্রাকৃতিক প্রত্যাবর্তন ঘটিয়ে দিল। এর চেয়ে উন্মাদ আইডিয়া এই ব্রাজিলিয়ান বিলিয়নের কাছে এসেছিল 2013 সালে। চিনহো স্কারপা অনেক লোককে হতবাক এবং ক্ষুব্ধ করে। তিনি ঘোষণা করলেন যে তিনি তার $5 লাখ বেন্টলি গাড়ি মাটিতে পুঁতে ফেলতে চলেছেন, যাতে পরকালে এটি তিনি ব্যবহার করতে পারেন। ইন্টারনেটের লোকেরা তার উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করলেন, বলে যে তিনি গাড়ি তার দাতব্য প্রতিষ্ঠানে দিতে পারতেন। কিন্তু চিনহো বললেন যে তিনি মিশরীয় ফারাও দ্বারা প্রবাহিত হয়েছে, যাদের তাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো দিয়ে কবর দেওয়া হতো। সবাই তাকে অবচয়কারী এবং পাগল বলে ডাকলো, কিন্তু এইসব সত্ত্বেও তিনি কবর অনুষ্ঠান আয়োজন করলেন। কিন্তু চিনহো পরবর্তীতে কি করবেন তা কেউ কল্পনাও করতে পারেনি। তার গাড়ি কবর দেওয়ার ঠিক আগে তিনি চিৎকার করে বললেন, থামো। দেখা গেল তিনি আসলে কখনোই তার গাড়ি কবর দেওয়ার পরিকল্পনাই করেনি। পুরো ব্যাপারটি ছিল একটি বড় নাটক, যা ন্যাশনাল অর্গান ডোনেশন উইক সম্পর্কে সচেতনতা বাড়ার জন্য করা হয়েছিল। এক বক্তৃতায় চিনহো লোকদের অপচয়কারী এবং ভণ্ড বলে অভিহিত করলেন। লোকেরা তার গাড়ি কবর দেওয়ার জন্য সমালোচনা করছিল, অথচ তারা নিজেরা অর্গান ডোনারও ছিল না, যেমনটা তিনি ছিলেন। তিনি বললেন, অঙ্গগুলো গাড়ির চেয়েও অনেক বেশি মূল্যবান এবং লক্ষ লক্ষ জীবন বেঁচে যেতে পারে। তাই সবাই যদি অর্গান ডোনার হতে সাইন আপ করেন, তবুও বেশিরভাগ মানুষই সম্পূর্ণ সুস্থ অঙ্গ নিয়ে কবরস্থ হতে পারবে। অবিশ্বাস্যভাবে চিনহোর এই নাটকটি ভালো কাজ করেছে। মাত্র 1 মাসের মধ্যে ব্রাজিলের অঙ্গদান নিবন্ধন 30% বেড়ে যায়। তাই প্রথমে লোকেরা চিনহোর ওপর খুব রাগ করলেও পরবর্তীতে তার এই আইডিয়ার কারণে অনেকের জীবন বেঁচে যায়। আরেকটি সম্পূর্ণ পাগলাটে আইডিয়া চীন থেকে এসেছে। দক্ষিণ চীনের একটি শপিং মলের একটি বড় সমস্যা ছিল। মলের ভিতরে ধূমপান নিষিদ্ধ ছিল, কিন্তু লোকেরা টয়লেটে গিয়ে ধূমপান করত। তখন মলের মালিকের একটি আইডিয়া এলো। তিনি সব টয়লেটে কিউবিকল দরজার একটি বিশেষ কাঁচ লাগালেন। কাঁচটি সাধারণত অস্বচ্ছ থাকে, কিন্তু যেই এই ধোঁয়া শনাক্ত করে তা স্বচ্ছ হয়ে যায়, যার ফলে টয়লেটে থাকা অবস্থায় ধূমপান করলে তাদের গোপনীয়তা নষ্ট হয়ে যাবে। প্রথমে লোকেরা বলল এটি অবৈধ হতে পারে, কিন্তু চীনের আইনজীবীরা নিশ্চিত করলেন যে তারা এটি করতে পারেন। এখন অন্যান্য জায়গাগুলোতেও একই ধারণা গ্রহণ করা হচ্ছে। কাচের একটি সাধারণ কাচের টুকরো দিয়ে মানুষের টয়লেটে ধূমপান করতে বাধা দেওয়া হচ্ছে। কিছু আইডিয়া বিপজ্জনক দেখায় এবং সেগুলো আসলে আবার বুদ্ধিদীপ্ত হয়। এই কৃষকের আইডিয়ার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। তার একটি বড় সমস্যা ছিল, আগাছা তার ফসলকে আক্রমণ করেছিল, কিন্তু তিনি তার জমি কীটনাশক দিয়ে দূষিত করতে চাননি। তার পরিবর্তে তিনি ভাবলেন, কেন আগাছা পোড়াবেন না, তা একটি ফ্লেম থ্রোয়ার ট্র্যাক্টর বানিয়ে করে। এই প্রক্রিয়াকে ফ্লেম উইডিং বলা হয়ে থাকে। এটি কীটনাশকের চেয়ে দ্রুত এবং নিরাপদ মাটির কাছাকাছি আগাছা বীজও মেরে ফেলে। এটি ম্যাড মাক্স থেকে আসা একটি জানের মতো দেখা যায়, কিন্তু আইডিয়াটি বুদ্ধিদীপ্ত, টেকসই এবং যথাযথ মাত্রায় পাগলাটে। আরেকটি পাগলাটে কৃষি আইডিয়া 2020 সালে করেছিল। চীনে একটি বড় সমস্যার সম্মুখীন হয়। 400 বিলিয়ন পঙ্গপালের এক ঝাঁক সরাসরি চীনের সীমান্তের দিকে উড়ে আসছিল।
পঙ্গপালের ঝাঁক ইতিমধ্যে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় ফসল ধ্বংস করছিল, যার ফলে শত শত মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। বুঝতে পারে যে তারাই পরবর্তী। চীন জানতো যে তাদের ব্যবস্থা নিতে হবে, তাই তারা এই পাগলাটি আইডিয়া নিয়ে এলো। পঙ্গপাল খাওয়ার জন্য লক্ষ লক্ষ হাঁস তারা ছেড়ে দিলেন। একটি হাঁস প্রতিদিন গড়ে 200টি করে পঙ্গপাল খেতে পারত। সেই 20 লক্ষ হাঁস চীনের সীমান্তে মোতায়েন করা হলো এবং তারা একটি মহাকাব্যিক যুদ্ধে পঙ্গপালের প্রতিরোধ গড়তে সক্ষম হলো। আমরা সবাই জানি যে চীনের সেনাবাহিনী বড়, কিন্তু মনে হয় তাদের হাঁসের বাহিনী আরও বেশি বড়। এর চেয়েও একটি পাগলাটে আইডিয়া 1987 সালে ঘটেছিল। মাইক হেইস ছিলেন ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পড়া একজন 18 বছর বয়সী নবীন, কিন্তু মাইকের একটি বড় সমস্যা ছিল। তিনি সম্পূর্ণ দেউলিয়া ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে 4 বছর পড়ার জন্য প্রয়োজনীয় $28,000 পাওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু তখনই তার একটি বুদ্ধিদীপ্ত আইডিয়া হলো, কি হবে যদি 2.8 মিলিয়ন মানুষ তাকে 1 পয়সা করে দেয়। তার যা করা দরকার ছিল তা হলো সামহাউ 2.8 মিলিয়ন মানুষকে জিজ্ঞাসা করা। কিন্তু এটি ছিল 1987 সালে, যখন ইন্টারনেট ছিল না। তাই পরিবর্তে মাইক একটি সংবাদপত্রের কলামিস্টকে খুঁজে বের করলেন। তিনি জানতেন যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই সংবাদপত্র পড়ে, তাই তিনি লেখকদের একজনকে তার অনুরোধটি তার কলামে রাখতে বললেন এবং আশ্চর্যজনকভাবে সংবাদপত্রের লেখক হাজির হলেন। কয়েক সপ্তাহের মধ্যে মাইক 90,000 চিঠি এবং 2.9 মিলিয়ন পয়সা পেয়ে গেল। মাইক তার কলেজের বিল মেটাতে সক্ষম হলেন এবং অবশিষ্ট টাকা আরেক কলেজের শিক্ষার্থীকে দিয়ে দিলেন। সে টিউশন ফি দিতে পারছিল না। কেউ ভাবেনি যে মাইকের এরকম পাগলাটি আইডিয়া কাজ করে যাবে, কিন্তু আজ ক্রাউড ফান্ডিং অবিশ্বাস্যভাবে জনপ্রিয়, তাই মাইক তখন অনেক আগেই এগিয়েছিলেন। কিন্তু কখনো কখনো এগিয়ে থাকা বেদনাদায়ক। কোতোকু ওয়ামোরার ক্ষেত্রে তাই ঘটেছিল। 1967 সালে এই জাপানি মেয়র 3.5 বিলিয়ন ইয়েনের বেশি খরচ করে একটি বিশাল সমুদ্র প্রাচীর নির্মাণ করেন এবং এটি সম্পূর্ণ করতে 1 দশকের বেশি সময় লেগে যায়। অনেকে বলছিল যে আইডিয়াটা বোকামি এবং ব্যয়বহুল, কারণ ফুয়াদ শহর কখনো বন্যা কবলিত হয়নি। কোতোকু মেয়র চাকরি হারালেন এবং দশকের পর দশক ধরে তাকে উপহাস করা হলো। কিন্তু 1998 সালে মারা গেলেন তিনি, যখন রাজনৈতিক প্রতিপক্ষ তাকে এবং তার প্রকল্পকে উপহাস করছিল। কিন্তু 2011 সালে কোতোকুর ন্যায়সঙ্গত প্রমাণিত হলেন। একটি ভূমিকম্প একটি বিশাল সুনামি সৃষ্টি করলেন, যা অনেক জাপানি শহরকে ধ্বংস করে দেয়। কিন্তু ফুয়াদ নয়, শহরটি সুনামির পথে ছিল, কিন্তু কোতোকুর সমুদ্র প্রাচীর কাজ করে যায়, সুনামিকে শহর ধ্বংস করতে বাধা দেয়। কোনো ভবনে বড় ধরনের ক্ষতি হয়নি এবং গ্রামের কেউ মারা যায়নি। অথচ কাছের একটি শহর, যাকে নিরাপদ বলে মনে করা হতো, সম্পূর্ণরূপে ভেসে গিয়েছিল। কোতোকু ওয়ামোরা কখনো দেখতে পাননি যে তিনি আসলে কতটা সঠিক ছিলেন, কিন্তু আজও মানুষ তার কবরে শ্রদ্ধা জানাতে যায়, কারণ তার সেই আইডিয়া সেই লোকের দশকের পর দশক ধরে উপহাস করছিল, যারা শেষ পর্যন্ত তারাই গ্রাম এবং হাজার হাজার প্রাণ বাঁচিয়ে দেয় সেই এলাকার মানুষদের। এইরকমই একটা গল্প 2016 সালে টেক্সাসে ঘটেছিল। সেখানে প্রচন্ড বন্যা হচ্ছিল এবং অনেক লোক সরিয়ে নিয়েছিল। জান্ডি ওয়াগনার নামের এক ব্যক্তি ছিলেন, যিনি পরিবর্তে একটি দৈত্যাকার রাবারের টিউব কিনলেন এবং তিনি তার বাড়ির চারপাশে স্থাপন করলেন। তার প্রতিবেশীরা তাকে নিয়ে অনেক বেশি মজা করলেন, বলে যে এটি কখনোই কাজ করবে না। কিন্তু জান্ডি তার প্রতিবেশীদের উপেক্ষা করলেন। সবার ঘর প্লাবিত হলো, শুধু জান্ডির ঘরটি বাদে। তার বাড়িটি একটি ছোট দ্বীপের মতো ছিল। তার প্রতিবেশীরা যারা তার আইডিয়া নিয়ে হেসেছিল, তাদের মেরামতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হলো, কিন্তু জান্ডিকে শুধু কয়েকশো টাকা খরচ করতে হয়েছে এবং একটি বড় রাবারের টিউবের জন্য। কিন্তু কিছু পাগলাটি আইডিয়া শুধু মানুষের জীবনে বাঁচায় না। ফিনল্যান্ডের একটি বড় সমস্যা ছিল, শীতের মাসগুলোতে দিনে 18 ঘন্টা অন্ধকার থাকে। এটি মানুষের জন্য বিরক্তিকর, কিন্তু রেইনডিয়ারের জন্য প্রাণঘাতী, কারণ অন্ধকারে চালকরা তাদের দেখতে না পাওয়া প্রতি বছর 4000-এরও বেশি রেইনডিয়ার প্রাণ হারাচ্ছিল। তাই 2014 সালে লোকদের একটি বুদ্ধিদীপ্ত আইডিয়া হলো যে রেইনডিয়ারগুলোর শিং প্রতিফলিত রং দিয়ে স্প্রে করার জন্য। অবাক করার মতো হলেও এটি দেখে কোনো চালক গাড়ি থামিয়ে দিত, যার ফলে হাজার হাজার রেইনডিয়ার প্রাণ বেঁচে যেত। তো বন্ধুরা, এরকম আমরা মজার ভিডিও দেখতে ডিসক্রিপশনে দেখানো 4টি ভিডিওর যেগুলো আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তার করে দিন। আল্লাহ হাফেজ।